তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 8-এ ইতিহাসের নাম্বার থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। এবার চলো আমরা প্রশ্ন পর্ব শুরু করব। যারা যারা মক টেস্ট দিবে তারা অবশ্যই প্রশ্নগুলো দেখো এবং নিজে নিজে চেষ্টা করে উত্তরগুলো দেওয়ার। আমি প্রত্যেকটা প্রশ্ন উত্তর বলে দেবো এবং মিলিয়ে নিবে, দেখবে যে তোমার কতটা স্কোর আসছে, তোমার প্রিপারেশন কেমন, সেইভাবে তুমি প্রিপারেশন নাও। সামনে এক্সাম, সময় নষ্ট না করে মন দিয়ে পড়াশোনা করো। চলো আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন, 1 নম্বর, পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? অপশনে দেখো আছে 1657, 1757, 1857 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1757 খ্রিস্টাব্দে। দেখো, পলাশীর যুদ্ধ তৎকালীন সময়ে বাংলার নবাব সিরাজদৌল্লা এবং ইংরেজ কোম্পানিদের সাথে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে কিন্তু হয়েছিল। এক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করেছিল কারা বলতো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। 2 নম্বর, হুগলির রিসরায় প্রথম পাটের কল চালু হয় 1555 খ্রিস্টাব্দে, 1855 খ্রিস্টাব্দে, 1955 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে 1855 খ্রিস্টাব্দে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 নম্বর। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে বলে সম্পদের আগমন, সম্পদের বহির্গমন, সম্পদের অনুন্নয়ন। ভাবো এটার অ্যান্সার কী হবে? দেখো, সঠিক অপশনটি হবে এখানে সম্পদের বহির্গমন। দেখো বলেছে দেশের সম্পদ বিদেশে চলে যাওয়া, যেহেতু দেশে থাকছে না, বাইরে চলে যাচ্ছে, তো এটাকে অবশ্যই কী বলবো? সম্পদের বহির্গমন, অর্থাৎ বাইরে চলে যাওয়া বলবো। নেক্সট দেখো, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, স্বামী দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তরটি হবে, বলো দেখি কী হবে? দেখো অ্যান্সার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। কত খ্রিস্টাব্দে? 1875 খ্রিস্টাব্দে। চলো আরেকটা মক টেস্টের আরেকটা প্রশ্ন আলোচনা করি। মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? বারাসাতে, উত্তরপ্রদেশে, দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে। ভাবো এটা কী হবে? চলো দেখি সঠিক উত্তর দেখে নাও, হবে দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে। মিললো? অবশ্যই মিলিয়ে নিবা। নেক্সট দেখো, হুল শব্দের অর্থ হলো জমিদার, ইংরেজ, বিদ্রোহ। হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছি। একটি বাক্যে উত্তর দাও, দাদন কি? বলো দাদন কি? ভাবো একটু ভাবো। দাদন হলো অগ্রিম অর্থ। কখন নেওয়া হতো? নীল চাষের জন্য। দেখো এখানে বলেছে নীল চাষের জন্য নেওয়া অগ্রিম অর্থকেই বলা হতো দাদন। নেক্সট, সাঁওতাল বিদ্রোহে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন কারা? বলো অ্যান্সারটা কী হবে? চলো এবার অ্যান্সার দেখবো, মিলিয়ে নাও। সাঁওতাল বিদ্রোহ ভূমিকা নিয়েছিল সিধু কানহু, চাঁদ ও ভৈরব। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ঘটেছিল? ভাবো কত খ্রিস্টাব্দে, তুমি এটা জানো? ভাবো 1857 খ্রিস্টাব্দেও, তাই না? নেক্সট, 1885 খ্রিস্টাব্দে প্রথম কোথায় জাতীয় কংগ্রেসের সভা বসেছিল? দেখো অ্যান্সার হবে 1885 খ্রিস্টাব্দে বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে দেখো স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট প্রশ্ন, কার নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়েছিল? অ্যান্সার হবে দেখো পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি তৈরি হয়। নেক্সট, নব্যবঙ্গ কাদের বলা হতো? 2 নম্বরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। দেখো এটার অ্যান্সার হবে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ও তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তা জাতীয়তাবাদ সঞ্চার করেন। ডিরোজিও অনুগামীরা নববঙ্গ গোষ্ঠী নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, টিকা লেখো ফরাজি আন্দোলন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মিস যেন না হয়, মন দিয়ে পড়বে। উত্তর দেখো, পূর্ব বাংলার ফরিদপুর অঞ্চলে হাজী শরীয়তুল্লাহ গরিব চাষিদের নিয়ে ফরাজি আন্দোলন গড়ে তোলেন। ফরাজি মতবাদের প্রসারের ফলে স্থানীয় জমিদারেরা ভয় পেয়েছিল। বারাসাত বিদ্রোহের মতনই প্রশাসনের বিরোধিতা করায় ফরাজি আন্দোলনও জমিদার, নীলকর ঔপনিবেশিক হয়েছিল, মানে এদের বিরুদ্ধে গেছিল। ফরাজি আন্দোলন 19বিংশ শতকের শেষ দিকে পর্যন্ত চলেছিল। নেক্সট চলো যাচ্ছি। স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? দেখো অ্যান্সার হবে স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্যগুলি ছিল প্রথমত মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো, 2 নম্বর বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কার দূর করা, 3 নম্বর পাশ্চাত্য বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানোর মাধ্যমে আধুনিক ও যুক্তিবাদী মুসলমান সমাজ গড়ে তোলা। নেক্সট, নীল বিদ্রোহের 3টি কারণ লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, নীল চাষের জন্য অতিরিক্ত চাপ। কীরকম? নীল চাষের জন্য কৃষকদের উপর অতিরিক্ত চাপ দেওয়া হতো, কৃষকদের অনিচ্ছা সত্ত্বেও নীল চাষ করতে বাধ্য করা হতো। দাদন প্রথা, কেমন? নীল চাষিরা গরিব হওয়ায় নীলকরদের কাছ থেকে দাদন নিতেন। এই কারণে দেখো বলছে যে হিসাবের কারচুপি, অর্থাৎ যেটা টাকা নিত তার থেকে বেশি পরিমাণে, অর্থাৎ হিসাবের কারচুপি করতো, গোলমাল করে দিত হিসাবগুলো। ফলে কৃষকেরা সারা জীবনই এই দাদনের ঋণমুক্ত হতে পারতো না, ফলে বাধ্য হয়ে নীল চাষ করতে হতো। তাই তো যদি টাকা শোধ না হয় তাহলে কি প্রেশার দিবে, প্রেশার দিলে অবশ্যই আবার চাষ করতে হবে। তো একটা প্রবলেমের মধ্যে কিন্তু তারা অ্যারাইজ করতো আর থাকতো।
নেক্সট দেখো বলছে 3 নম্বরে সরকারের অসহযোগিতা। সরকারের অসহযোগিতা বলতে ব্রিটিশ সরকার আইন জারি করে অনিচ্ছুক নীল চাষিদের শাস্তির ব্যবস্থা করে, এটা একদমই অন্যায় ছিল। এরপরে দেখো 5-এর প্রশ্ন বলছে যে ইলবার্ট বিল, দেখো নাম্বার আছে 5, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইলবার্ট। উত্তর, কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না ইংরেজ টাইমে। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার উদ্দেশ্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে এই বিল প্রত্যাহার করা হয়। শ্বেতাঙ্গ বলতে ইংরেজ। বিল প্রত্যাহারের হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন, মানে যারা ভারতীয় ছিল তারা কিন্তু আবার আন্দোলন শুরু করে দেয়। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত হয়। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। এই ছিল ক্লাস 8-এর ইতিহাসের একটি মডেল কোশ্চেন সেট। এরপরে আরও অনেক মডেল কোশ্চেন সেট নিয়ে আসবো, তার জন্য অবশ্যই দাদা ক্লাসরুমকে সাবস্ক্রাইব করে রেখো। মন দিয়ে পড়াশোনা করো, দাদা ক্লাসরুম নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো।